সঞ্জয় চক্রবর্তীর সাথে আমার পরিচয়ে, আমার জীবনের একটা অধ্যায় এর যে কেটেছে, এখনো কেটে চলেছে, সেটার মেয়াদ 40-45 বছর, প্রায় 44-43 তো হবে। সুতরাং এই 43-44 বছরে যে সঞ্জয়কে আমি দেখেছি, সেই কাহিনী যদি বলতে থাকি তাহলে সেটা বোধহয় একটা ছোট ভিডিওতে, একটা স্বল্প সময়ে হবে না। এই 40-44 বছর বয়সকে, মানে সময়টাকে এত ছোট সময়ে ধরা যাবে না। যদিও আমি চেষ্টা করছি যতটা সংক্ষেপে বিশেষ বিশেষ কিছু ঘটনার কথা বলে সঞ্জয়ের সম্পর্কে আমার যে ধারণা, আমার এটা একান্তই ব্যক্তিগত ধারণা, সেই ব্যক্তিগত ধারণাটাকে আপনাদের সামনে পরিষ্কার করার চেষ্টা করছি। আবার বলি, আমার আর সঞ্জয় যখনই দেখা হতো, হ্যাঁ, সেটা আমার বাড়িতে হোক, যেখানেই হোক, হ্যাঁ, বিশেষ করে আমার বাড়িতেই হতো। সঞ্জয় আমার বাড়িতে প্রায়ই যেত। তখন সঞ্জয় স্কুলের ছাত্র জীবন শুরু হয়েছে, আর আমার চিকিৎসক জীবন শুরু হয়নি। চিকিৎসকের তখন আমি চিকিৎসা শাস্ত্রের ছাত্র, সেই সময়ের থেকেই প্রায় সেই যোগাযোগ আমাদের। তো সেই সময় আমার বাড়িতে আমরা যখন বসতাম, কি নিয়ে গল্প করতাম বলতে পারবো না, কিন্তু সময়কালটা সেখানেও বলতে পারবো যে কি অনায়াসে, কি অবলীলাক্রমে 3 ঘন্টা 4 ঘন্টা, হ্যাঁ, কেটে যেত। এমনও সন্ধ্যে বেলায় এমনও দিন গেছে যে সন্ধ্যেবেলা সঞ্জয় আমার বাড়িতে এসেছে, রাত্রি 11টা 11:30 বেজে যাচ্ছে, 12টা। রাত্রিবেলা সঞ্জয় ফিরবে কি করে বাড়িতে? রাস্তায় কুকুর বেরোবে, হ্যাঁ, লোকে রাত্রিবেলা বেরোতে পারে না। তখন সত্যি কথা একটা বিশেষ সমাজ বেরোবে, হ্যাঁ, রাত 12টার পর। সেই আমার সাথে ও সঞ্জয়ের যে যুগে পরিচয়, সেই যুগে রাস্তাঘাট রাত 12টায় এত আলোকিত ছিল না, এত ছিল, লোকজন ছিল না। তো সেই সঞ্জয় রাত 12টার সময় একা একা হেঁটে বাড়ি ফিরবে। আমার বাড়ির লোক, দুপুরবেলা গেছে সঞ্জয়, সকাল থেকে শুরু করলো, 10টার সময় গোপালা চলে এলাম। সেই গল্প গিয়ে 2-2:30, মানে আমার খাওয়ার সময়, আমার বাড়ির লোকের খাওয়া হয়ে গেল, বাড়ির ভেতর থেকে মা ডাকছে, দিদিরা ডাকছে, বোনেরা ডাকছে, আসছি 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 করে গল্প চলছে বিভিন্ন দিক দিয়ে। এই যে গল্প চলতো, করতে চলতে একটা সময় খুব মজার গল্প, সেটা হচ্ছে আমার বাড়ির লোকের কাছে আমাদের পরিচয়টায় এইবার আসি, যে আমাদের সম্পর্কটা তৈরি বলেছিল, যেটা আমার বাড়ির লোকের সৃষ্টি, সেটা বলেছিল এই দুটোই রামায়ণ আর মহাভারত, একজন রামায়ণ একজন মহাভারত। তবে একটা সুর কিন্তু সঞ্জয়ের সাথে আমার চিরকালের জন্য মিলে আছে, সেটা হচ্ছে সেটা আমার একদম সবিনয় গর্ব বলতে পারেন, যে একটা মানবিকতা বোধ, মানুষের জন্য কিছু করব, হ্যাঁ, না ওইভাবে সেই আজকের যুগের যে সমাজ সেবা বা সমাজ সেবী, এই শব্দগুলো খুব আমার কাছে খুব বিতর্কিত লাগে, হ্যাঁ, আর সঞ্জয়ের কাছে তো আরো লাগে, হ্যাঁ। সঞ্জয়ের বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের সাথে যোগাযোগটা অনেক বিস্তারিত। তবু আমার মনে হয় দুজনের মধ্যে বোধহয় মানে এই প্রাণের যোগ বা মনের যোগের একটা জায়গা আছে, সেটা হচ্ছে মানুষের জন্য কিছু করব। সেটাকে আপনি মানবিকতা বলতে পারেন, সামাজিকতা বলতে পারেন, সমাজসেবা বলতে পারেন, যা ইচ্ছা বলা যেতে পারে, এই জায়গাটা। তো সঞ্জয়কে আমি সেই সময়ের কিছু, এগুলো নন স্পেসিফিক কথাবার্তা, অ্যাকচুয়ালি সঞ্জয়ের যেটা মধ্যে দেখেছি, আমি যে আলোড়িত হয়েছি ভেতর থেকে, আন্দোলিত হয়েছি, সমৃদ্ধ হয়েছি, মানে কোন শব্দটা যে বলবো, মানে অনেক অনেক শব্দ বলা যায় সঞ্জয় সম্বন্ধে। বললাম যে সঞ্জয় আমার যে বয়সে ছোট, সঞ্জয়কে আমি সত্যি কথা বলতে অনেক কথা এমনও বলে ফেলবো, হয়তো কখনো মনে হবে স্থাবক, কখনো মনে হবে এ তো গুরু মেনেছে, হ্যাঁ। আসলে সঞ্জয় একটা প্রণম্য মানুষ, এবং এটা সঞ্জয় কিন্তু বয়স বাড়ার পর প্রণম্য হয়েছে তা নয়, এই জায়গাটা সাক্ষী কিন্তু আমি খুব ছোট থেকে, মানে
স্কুল জীবন সঞ্জয়ের শেষের দিকে আমার শেষ হয়েছে সবে। সেই সময়কাল থেকে সঞ্জয়কে যেটা দেখেছি, সঞ্জয়ের মধ্যে একটা অদ্ভুত ভাবে শব্দ নিয়ে, সঙ্গীত নিয়ে, সুর নিয়ে যে একটা খেলা বলবো না, ওর সহজাত, এটা বোধহয় জন্ম থেকে ওর ভেতরে, এটা সব মানুষের থাকে না, বিশেষ বিশেষ মানুষের থাকে। আমার যতটুকু পড়াশোনা তাতে মনে হয় শব্দটা কেউ আপত্তি করলে করুন, আমার তাতে কোনো নেই, দ্বিধা নেই, মহাপুরুষদের থাকে। মহাপুরুষ যারা, আমরা যাদেরকে মহাপুরুষ বলি, মহামানব বলি সারা পৃথিবী ব্যাপী, হ্যাঁ, তাদের মধ্যে একটা বোধহয় সহজাত কিছু থাকে যেটা সবার থেকে আলাদা। সঞ্জয়ের সব ভাবনার মধ্যেই সুর, সব ভাবনার মধ্যেই শব্দ, শব্দ নিয়ে তার মানে গবেষণা শব্দটা বোধহয় খুব সংকীর্ণ হয়ে যায়। গবেষণা না, ওর চিন্তা ভাবনা চলা ফেরা সব কিছুতে। বিভিন্ন সময়, যেহেতু আমি চিকিৎসা শাস্ত্রের ছাত্র ছিলাম এবং এখনো চিকিৎসা শাস্ত্রের চিকিৎসা বিদ্যার সাথে যুক্ত একজন মানুষ, সেই হিসেবে সব সময় সঞ্জয় এই সঙ্গীতের সাথে শরীর বিদ্যার একটা, শরীরের ভেতরের পরিবর্তন, পরিচালন বলুন, শরীরের যে বিভিন্ন পরিবর্তন, মানে রিয়াকশন, বিক্রিয়া বলা যেতে পারে, হ্যাঁ, সেইগুলোকে সঙ্গীতের মধ্যে দিয়ে ব্যাখ্যা করা চেষ্টা করেছে। মানে মজার কথা বলি, একটা দুটো বই সঞ্জয় আমার চুরি করেছিল। বই চুরি করা, বই বেশিরভাগ লোকই সত্যি কথা বই ফেরত দেয় না। সঞ্জয়ও একটা চুরি করেছিল দুটো বই আমার থেকে, হ্যাঁ, ধার নিয়ে এসেছিল, গোপালদা পড়বো বলে, আজও ফেরত দেয়নি। খুব ভালো করেছে, কারণ ওই বইটার একটা পাতাও আমি হয়তো আজকে এই মুহূর্তে এই বয়সে এসে মনে করতে পারবো কিনা সন্দেহ আছে। কিন্তু সঞ্জয় বই দুটো আত্মস্থ করেছিল। একটা হচ্ছে একটা অ্যাটলাস, হিউম্যান অ্যানাটমির অ্যাটলাস বই, বিভিন্ন ছবি দিয়ে অ্যানাটমির বিভিন্ন আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ছবি, তার সঙ্গে সংক্ষিপ্ত ডেসক্রিপশন, ফাংশনিং, এই সবগুলো লেখা বিদেশি বই, খুব ভালো মলাটের, খুব বড় চওড়া মোটা বই, হ্যাঁ, ওজন 5 কেজি হবে বইটার একটা। আর একটা ফিজিওলজি বই, ফিজিওলজি বই, সেটারও 5 কেজি ওজন হবে, একই শেপ, একই সাইজ, তখন দুটো মিলিয়ে 10 কেজি, মানে দুটো হাতে নিয়ে এসেছিল সঞ্জয়। বললাম আমি পড়ে ফেরত দেবো, সঞ্জয় আজও ফেরত দেয়নি। হ্যাঁ, সঞ্জয়ের কাছে এইটা আমার আনন্দ যে একটা ঋণ রয়ে গেছে, এই বইয়ের ঋণটা। বইটা ও আর ফেরত দেবে না, ওটা আর দেবে না, না দিয়ে ভালোই করেছে, কারণ ওই বইটা এই মুহূর্তে পড়তে দিলেও আমি হয়তো মানে পড়তে গিয়ে আটকে যাব। কিন্তু বিশ্বাস করবেন কিনা জানি না, সঞ্জয় চিকিৎসা শাস্ত্রের ছাত্র নয়, ছাত্র হওয়ার একটা ইচ্ছা ওর ভেতরে মানে দারুণ ভাবে ছিল। না এসে ভালো করেছে অবশ্য, আমার আজকে মনে হয়, হ্যাঁ, না এসে ভালো করেছে। চিকিৎসা হলে আমার মতো হয়তো ওই দুটো রুগী দেখতো, পেট খারাপ, মাথা খারাপ, এইসব, আর ওষুধ দিয়ে ভালো করার চেষ্টা করতো, হ্যাঁ, তার বিনিময়ে কিছু পয়সা পেত, জীবন যাপন করতো, ডাক্তারবাবু বলে একটা ছোট অঞ্চলে সম্মান পেত, ভালোবাসা পেত, আবার গালাগালিও পেত। যাই হোক, সেটা তো অন্য দিক, এটা ব্যক্তিগত চিকিৎসক জীবনের অভিজ্ঞতার গল্পটা এসে যাচ্ছে, যেহেতু ব্যক্তিগত স্তরেই কথা বলছি আমি কোনো প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানের কথা বলছি না। সুতরাং আমার কথাগুলো একটু কাটছাট করে নিতে হবে নিজ গুণে সবাইকে, যে আমি আমার মতো করে বলছি। সব ক্ষেত্রে সব জায়গায় আপনারা একমত হবেন আমার সাথে এমন নয়। তবে সঞ্জয়কে দেখেছি, সঞ্জয় ডাক্তারি প্রথম থেকেই ওই পরিচয় হয়েছিল, ও ডাক্তার, আমি ডাক্তারি পড়ি, ও ডাক্তার হবে, ও চেষ্টা করেছে ডাক্তার হবো, বললাম আমি ডাক্তার হবো। অতএব ডাক্তার, এবার পড়াশোনাটা ওর কিন্তু ডাক্তার হবো বলতে ওই টাইফয়েড সারাবো না পেট খারাপ সারাবো এই ডাক্তার নয়, ও ডাক্তার হবে মানুষের ভেতরের ডাক্তার, মানে ভেতর রোগটাকে ভেতর থেকে সারাবো, ওষুধ দিয়ে নয়, ওষুধ দিয়ে নয়, কথা দিয়ে, সুর দিয়ে, ছন্দ দিয়ে।
ও প্রথম থেকে কেন জানি না, আমি এটা আজও আবিষ্কার করতে পারিনি ওর মধ্যে এই প্রবণতাটা কোথা থেকে ও কিভাবে এসেছে, যে ও ভেবেছিল, ওর এখনো দৃঢ় বিশ্বাস করে, ওর এই দৃঢ় বিশ্বাসটা যে কতটা দৃঢ় আমার চেয়ে বোধহয় কেউ ভালো জানে না। আমি এটা দাবি করতে পারি, এটা আমি দাবি করতে পারি যে আমার চেয়ে কেউ ভালো জানে না যে সঞ্জয়ের কতটা বিশ্বাস যে সঙ্গীত, শব্দ, সুর, হ্যাঁ, মানুষের শরীরে একটা বিশাল পরিবর্তন, বিশাল একটা আলোড়ন তৈরি করতে পারে, এবং যা আগামী দিনে হয়তো চিকিৎসা শাস্ত্রের সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠবে। আজকের দিনে কত রকম জেনেটিক্স শুরু করে নানা রকম মানে চিকিৎসা বিদ্যার উন্নতি হয়েছে, সত্যি অনেক উন্নতি হয়েছে। আমি যখন পড়াশোনা করেছিলাম সেই সময় থেকে এই 40 বছরে অনেক অনেক পাল্টে গেছে, অনেক কিছু নতুন নতুন উদ্ভাবন হয়েছে। কিন্তু সঞ্জয় তো সেই আজ থেকে এত বছর আগে এই ভাবনাগুলো ভেবেছিল। আমার খুব মনে পড়ে সঞ্জয় একটা অনুষ্ঠান করেছিল, হ্যাঁ, মহাজাতি সদনে। তখনকার তদানীন্তন রাজ্যপাল ছিলেন শ্যামল সেন, মাননীয় ব্যক্তি। তিনি একাধারে বিচার ব্যবস্থার সাথে যুক্ত ছিলেন, বিচারপতি ছিলেন, প্রধান বিচারপতি সম্ভবত ছিলেন, তার পরবর্তীকালে রাজ্যপাল হয়েছিলেন। সেই রাজ্যপালকে মহাজাতি সদনে এনেছিল সঞ্জয়। সেই অনুষ্ঠানে আমি গেছিলাম, সেই অনুষ্ঠানে সাক্ষী। সঞ্জয় একটা হঠাৎ করে সেই সময় সুভেনির বের করেছিল, বললো গোপাল তোমাকে একটা লেখা দিতে হবে। আমি বললাম সঞ্জয়, এটা তো এই ভাবনা চিন্তাটা তো তোমার, কিন্তু ভাবনা চিন্তার সাথে আমি সহমত, কিন্তু ওই লেভেলের, ওই স্তরের মানে ভেতরের এ শক্তি তো আমার নেই, হ্যাঁ, চিন্তা ভাবনাও নেই, বিদ্যা বুদ্ধিও নেই। কিন্তু সঞ্জয় বললো না গোপাল দা, ও আমাকে খুব ভালোবাসে, কোন কারণে ভালোবাসে সেটা অবশ্য অন্য জানি না, কিছু কি দেখেছে। যাই হোক, সেই জায়গা থেকে সঞ্জয় আমাকে ডেকে নিয়ে গেছিল, আমি সাক্ষী ছিলাম সেই অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানে একটা সুভিনির বেরিয়েছিল, তো আমাকে লিখতে বলেছিল। কি লিখবো, লিখতে লাগলাম। দিয়ে আমার মনে হলো লিখতে গিয়ে সত্যিই তো সেই সময় আল্ট্রাসনিক মেশিন আসছে, সবে আসছে। আমরা পড়াশোনার সময় দেখিনি আল্ট্রাসোনোগ্রাম শব্দটা, সবে শুনছি শেষের দিকে, পড়াশোনার শেষ দিকে। তো আমার মনে হলো সনিক শব্দটা তো সনিক শব্দ, তাহলে চিকিৎসা বিদ্যায় তাহলে আল্ট্রাসনিক এসে যাচ্ছে, তখন এসে গেছে অলরেডি, হ্যাঁ, খুব প্রাথমিক স্তরে হলেও এসে গেছে। তাহলে আমি এই বললাম যে হ্যাঁ, আল্ট্রাসনিক, সুপারসনিক, এই শব্দগুলো তো সব শব্দ থেকে তৈরি। আমাদের জীবনে সুপারসনিক প্লেন তখন চলতো, তো মাফ করবেন, শব্দগুলো সুপারসনিক এসেছে, আল্ট্রাসনিক এসেছে তো শব্দ থেকে। তাহলে এগুলো তো মানুষের বিভিন্ন রোগ ব্যাধি ধরছে, বিচার করছে ভেতরে কি পরিবর্তন হচ্ছে। তাহলে তো তার মানে শব্দের তো সত্যিই তার প্রভাব আছে, প্রভাব তো অবশ্যই আছে। এইটা নিয়ে একটা ছোট্ট, খুব ভালো ফিল্ডও হতে পারে হয়তো, ছোট, আমার লেখাটা এই মুহূর্তে মনে নেই, খুঁজলে পাওয়া যাবে সেই সুভেনটা, তাতে আছে একটা লেখা বেরিয়েছিল যে সঞ্জয় সেই সময়ে কিন্তু মানে এই লড়াই, এটা একটা লড়াই, সঞ্জয় সারা জীবনটা একটা লড়াই না, পয়সার জন্য লড়াই নয়, নামের জন্য লড়াই নয়। সঞ্জয় যদি নামের জন্য লড়াই করতো, মনে কিছু করবেন না, সঞ্জয় অনেকের চেয়ে, আমি হয়তো বিশেষ কোনো নাম বলতে চাইছি না, পারবো না, বলবো না, কিন্তু সঞ্জয় অনেকের চেয়ে বেশি নাম করতে পারত সঙ্গীত জগতে। সঞ্জয়ের যে ভেতরে আমি দেখেছি, অনুভব করেছি, আমার সে বিদ্যা নেই বিচার করা, তবু আমার অনুভব থেকে বলতে পারি সঞ্জয় পয়সার জন্য ছোটেনি কখনো, পয়সার কথা। হ্যাঁ, এই প্রসঙ্গে মজা খুব আরেকটু আছে, সঞ্জয়ের আচার আচরণ এবং সঞ্জয় মহামানবেরই তুল্য আচরণ। এটা মানে একটা সময় মানে আমরা দুরকম কথা বলি আমাদের চলতি জীবনে, যে হয় মহামানব, যারা জিনিয়াস হয়, হ্যাঁ, এই জিনিয়াস শব্দটা আমি ব্যবহার করব সঞ্জয়ের ক্ষেত্রে। হ্যাঁ, আপনারা মানবেন কি মানবেন জানি না, জিনিয়াস আর পাগল, হ্যাঁ, দুটোর মধ্যে আমরা কিন্তু কোনো পার্থক্য
আপাত দৃষ্টিতে মানে আমরা সাধারণ মানুষরা খুঁজে পাই না। পাগলের চলাফেরা আর জিনিয়াসের চলাফেরা, যে গল্পগুলো শুনি, জিনিয়াসদের গল্প পড়ি, জিনিয়াসদের জীবন কাহিনী পড়ি, আর পাগলদেরকে রাস্তাঘাটে যেভাবে দেখি বা নিজের জীবনে দেখি, তাতে মনে হয় এদের মধ্যে পার্থক্য খুব বেশি নেই। তো সত্যিই তাই। আমাকে এক চিকিৎসক, আমার সহ চিকিৎসক, আমার খুব কাছের বন্ধু, সামনগরের প্রথিতযশা চিকিৎসক, আমাকে একবার বলেছিল, সে দাদা বলতো, সে আমাকে খুব ভালোবাসতো, আজকে নেই সে, যাই হোক কথাটা এসে গেল। সে আমাকে একদিন বলেছিল, গোপাল তুমি সঞ্জয়ের সাথে মেশো কি করে বলো তো? একটা পাগল। তো আমার মনে হয়েছিল আমি বোধহয় জীবনে যদি কিছু ভালো কাজ করে থাকি, তার পুরস্কার ঈশ্বর আমাকে দিয়েছে সঞ্জয়ের সাহচর্য। সঞ্জয়ের সাহচর্য আমি পেয়েছি। সঞ্জয়কে আমি বিশ্বাস করি এই যুগ সমকাল কোনো কালেই যারা আমাদের চেয়ে মানে সমকালের চেয়ে বেশি ভাবেন, এগিয়ে ভাবেন, তাদেরকে সমকাল কোনোদিন সম্মান দেয়নি। তারা অর্থকরী কোনোভাবেই তারা লাভজনক জায়গায় থাকেনি। কিন্তু পরবর্তী প্রজন্ম মহাকালের কাছে তার একটা থেকে গেছে অবদান। আমরা যখন মনীষীদের গল্প পড়ি, মহামানবদের গল্প শুনি, তখন তারা তাদের জীবনের গল্পে শুনতে পাই যে কষ্টগুলো, তাদের যে সামাজিক মানে পারিবারিক ও অনেক সময় চারপাশের লোকজনের কাছে তারা যেভাবে ব্যবহার পেয়েছে বলতে পারি, সেটা বেশিরভাগ ক্ষেত্রেই খারাপ, বেশিরভাগ ক্ষেত্রেই মানে অনেক মানে নিচু মানের। আজকেও সঞ্জয় চক্রবর্তী যখন হয়ে উঠেছে সঞ্জয় থেকে, তখনও কিন্তু সঞ্জয় ছেলে মানুষ, এখনো ছেলে মানুষ, এখনো ওর মধ্যে একটা অদ্ভুত ছেলে মানুষই আমি লক্ষ্য করি। আজও সেই ছেলে মানুষই ছিল। কিন্তু যদি সঞ্জয়ের সাথে কখনো কারো আলোচনা গল্প করার মানে সৌভাগ্য, আমি বলবো সৌভাগ্য হয়, দেখবেন, বুঝতে পারবেন কি অসীম, কি গভীর পড়াশোনা। এবং সেটা পড়াশোনার বিশেষ ক্ষেত্র নয়, কিন্তু ও সংস্কৃত শাস্ত্র বিভিন্ন জিনিস পড়তে পারে, আলোচনা করে, চিন্তা ভাবনা করে, ও শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা করে, ও ফিজিক্স নিয়ে, ও কেমিস্ট্রি নিয়ে। ওর ক্ষেত্রটা তো আজও কেউ ঠিক করতে পারবে না। আমি নিজে এত বছর থেকে ঠিক করতে পারিনি যে সঞ্জয় সত্যিকারের কোন ক্ষেত্রের লোক। ওর মধ্যে যে জ্ঞানের অদ্ভুত তৃষ্ণা এবং তৃষ্ণা মেটানোর জন্য চেষ্টা, মানে প্রতি মুহূর্তে কোনো সময় কখনো কিন্তু কোনো বই, কোনো জ্ঞানের সুযোগ ছাড়েনি, ধরেছে, আঁকড়ে ধরেছে, নিজেকে সমৃদ্ধ করেছে। ওর সাথে কথা বলতে গেলে বিভিন্ন সময় এমন সমস্ত ব্যাখ্যা দেয়, আমার বেশিরভাগ অধিকাংশ সময় কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি তো মানে আমি বায়োলজিক্যাল সায়েন্সের মানে একজন অতি ক্ষুদ্র মানুষও বলতে পারি যে অনেক সময় সঞ্জয় যেগুলো বলে আমার মাথার উপর দিয়েও যায়, আমার মাথার মধ্যে ঢোকে না, আমার মেধা অতটা নিতে পারে না। সুতরাং যদি আপনি সঞ্জয়ের সাথে কখনো বসেন, কখনো একটুখানি দু পা চলেন, তাহলে বুঝতে পারবেন যে সঞ্জয়ের মধ্যে মেধা কতটা। কিন্তু সেই সঞ্জয়কেই আপনি চলতে যখন দেখবেন, তখন কিন্তু আপনার মনে হবে অতি সাধারণ একটা মানুষের চেয়েও সাধারণ মানুষ। এইটাই সঞ্জয়ের মধ্যে আমি যেটা পেয়েছি, আমি যেটা দেখেছি, মনে হয়েছে একজন যদি প্রচুর জ্ঞানের অধিকারী হয়, তার যদি বিভিন্ন চিন্তা ভাবনার মানে মাথার মধ্যে, শরীরের মধ্যে থেকে থাকে, তখন তার মধ্যে বিনয়টা নকল বিনয় হয় না। শব্দটা আবার আমি জোর দিয়ে বলছি, নকল বিনয়ী সঞ্জয় নয়। সঞ্জয় সত্যিকারের অর্থে বিনয়ী রয়ে গেছে, বিনয়ী থেকে গেছে। সঞ্জয় সত্যিকারের বিনয়ী থেকে গেছে বললে বলা হবে যে ছিল, মানে আগেও ছিল, এখন
আমি বলছি সঞ্জয় সেই বিনয় সঞ্জয়ের মধ্যে আছে, যে জ্ঞানের অহংকার সঞ্জয়ের মধ্যে কখনো দেখা যায়নি। যাই হোক, সমস্ত আলোচনার মধ্যে অনেক গল্প বললাম, যে এসে যাবে বললাম, এত বছরে আমার ছোট ছোট ঘটনা এসেছে। সঞ্জয় আমাকে বিভিন্ন সময় সঞ্জয়ের বিভিন্ন ঘটনার সাক্ষী আমি, হয়তো সময় সুযোগ পেলে আমি আরো দীর্ঘভাবে বলার সুযোগ পেলে কথোপকথনের মধ্যে, গল্পের মধ্যে আমি সঞ্জয়ের সম্বন্ধে বলতে পারবো। কিন্তু এই মুহূর্তে আমার যেটা মনে হয়েছে, সঞ্জয় একটা গবেষণামূলক কাজ করছে। হ্যাঁ, যে গবেষণার কাজটা বাইরে প্রকাশ্যে এখনই আনা যাবে না, আমার মুখ দিয়ে আনাটা হয়তো সম্ভব নয়, আনা উচিত হবে না। হ্যাঁ, অনেক প্রোটোকল, অনেক এথিক্যাল ব্যাপার আছে। ভারতবর্ষের সর্বোচ্চ চিকিৎসার যে প্রতিষ্ঠানগুলো আছে, সেই রকম একটা প্রতিষ্ঠানের সাথে সঞ্জয়ের এখন গবেষণামূলক কাজ চলছে। হ্যাঁ, আমি তো গবেষণা শব্দটা বারবার সঞ্জয়ের ক্ষেত্রে বলতে ভাল লাগে না, আমার সার্চ, সঞ্জয়ের শব্দটা নেই, সঞ্জয়ের শব্দের জীবনে বোধহয় নেই। ওটা সার্চ, ওটা যদি সার্চ দিয়ে যদি কোনো কথা হয়। হ্যাঁ, তো সঞ্জয় সার্চিং, হ্যাঁ, মানে এভরিথিং অ্যাবাউট সাউন্ডের মানে ভেরিয়াস ডাইরেকশন, সাউন্ডের ভেরিয়াস ইনফ্লুয়েন্স, সেই নিয়ে। হ্যাঁ, অনেক সময় আমার, জানেন তো, আমি সঞ্জয়ের সাথে গল্প করতে গেলে অনেক সময় দেখেছি, আমি নিজেও পেয়েছি অনেকগুলো। হ্যাঁ, কি সব অনেক বেরিয়েছে, যে মিউজিক থেরাপি। হ্যাঁ, শব্দটা সঞ্জয়ও এক সময় আমাকে বলতো, মিউজিক থেরাপি। কিন্তু ন্যারো অর্থে আমি অনেক সঙ্গীতজ্ঞতা, আমি তাদেরকে ছোট করতে চাইছি না, আমি মানে করার আমার মানে যোগ্যতাও নেই, কিন্তু তারা রেকর্ড বের করেছেন, সিডি বের করেছেন, আমি পুরো দেখে শুনেছি। হ্যাঁ, তারা সেগুলো নাকি খুব শান্তি দেয়, সেগুলো নাকি মানে দারুণ ভালো, মানে চিকিৎসার পক্ষে হেল্পফুল হবে। মিউজিক থেরাপি অনেকে বলে সেটাকে। হ্যাঁ, দেশে বিদেশে এই নিয়ে অনেক বইপত্র আছে, অনেক রেকর্ড আছে, অনেকে হয়তো লিখিও আছে। কিন্তু সঞ্জয় মিউজিকটাকে থেরাপি বলতে মানে রাজি নয় মনে হয়। আমার তো যতদূর মনে হয়েছে, ও থেরাপি বলতে নয়, ও বলতে চেয়েছে যে সঙ্গীতের প্রভাব, শব্দের প্রভাব, সঙ্গীতও নয়। সঞ্জয় সঙ্গীতেরও ভেতরে ঢুকে যায়। সঞ্জয় সঙ্গীত তো বোধহয় কিছু ব্যাকরণ ট্যাকরণ মেনে, কিছু শব্দ টব্দ মেনে, কিছু তাল লয় দিয়ে, ওই যোগ গুণ ভাগ দিয়ে কিছু করে একটা সিস্টেমের মধ্যে দিয়ে করা হয়। সঞ্জয় শব্দ নিয়ে অনুসন্ধান করছে। সঞ্জয়ের এই অনুসন্ধিৎসা, হ্যাঁ, সেটাকে সার্চ বলা, ইংরেজিতে বলাই ভালো, নট রিসার্চ। গবেষণা নয়, অন্যের দেখে নয়, অন্যের থেকে নয়। সঞ্জয়ের নিজস্বতা, সঞ্জয়ের এটা নিজস্বতা। এই নিজস্বতা আমার বলতে গিয়েও খুব নিজের মধ্যে একটা খুব মনে হচ্ছে আবেগ আসছে খুব। অনেকে হয়তো অন্যভাবে বলবেন যে বেশি আবেগপ্রবণ কথা বলতে চাইছি আমি, না, আমার ভেতরে অনুভব এটা, যে সঞ্জয় বোধহয় যুগের থেকে অনেক এগিয়ে। সঞ্জয় শব্দ নিয়ে একদম বিরাট শিশু, খেলিছ, ভাঙিছ, গড়িছ। হ্যাঁ, তুমি শব্দ নিয়ে। হ্যাঁ, সেই গানটা আছে, এই সেই বিরাট শিশু, তুমি খেলিছ অন্য মনে, আন মনে তুমি খেলিছ। তো আমার মনে হয় সঞ্জয় বোধহয় আন মনে খেলে চলে, শব্দ নিয়ে খেলে চলে। হ্যাঁ, ভাঙছে, গড়ছে, হ্যাঁ, আন মনে। আমাদের কাছে সত্যি মনে হবে ওটা শিশু সুলভ, কারণ সেই বিরাট সঞ্জয়কে ধরার মতো আমার অন্তত যোগ্যতা নেই, আমার অন্তত সম্ভব নয়। আমি শুধু একটা অহংকার নিয়ে আছি, এটা অহংকার শব্দটা বলবো, গর্ব নয়, অহংকার আমার, যে সঞ্জয় আমাকে খুব ভালোবাসে, আর আমিও সঞ্জয়কে খুব ভালোবাসি।